আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কথা জানালেন জেডি ভ্যান্স। টেলিভিশন সাক্ষাৎকারে বোমা ফাটালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বেন গাভিরকে গ্রেপ্তার করতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগে। নিউ ইয়র্ক সফরকে ঘিরে জটিলতা। বিস্ফোরক ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্প ইরানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, দাবি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের। লেজবিহীন বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে চমক দেখালো চীন। অযোধ্যার বিতর্কিত রাম মন্দিরের টাকা হরিলুট করায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোক্তারা, ভিড় কমে অর্ধেকে। তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের। এবার বিস্তারিত। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কথা জানালেন জেডি ভ্যান্স। টেলিভিশন সাক্ষাৎকারে বোমা ফাটালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এক বড় ধরনের রাজনৈতিক ঝড় শুরু হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক টেলিভিশন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যদি ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নিয়ন্ত্রণ ফিরে পায়, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হতে পারে। এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর একক ক্ষমতা হলো কোনো ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা। এই প্রক্রিয়ায় হাউস সাধারণত সংখ্যাগরিষ্ঠ ভোটে ইমপিচমেন্টের নিবন্ধন পাশ করতে পারে। এরপর বিষয়টি সিনেটে পাঠানো হয়, যেখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং দোষী সাব্যস্ত করার জন্য 2/3 সিনেটরদের ভোট প্রয়োজন। দোষী সাব্যস্ত হলে পদ থেকে অপসারণ এবং ভবিষ্যতে কোনো পাবলিক অফিসে থাকতে বাধা দেওয়ার বিধান রয়েছে। উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্প 2019 এবং 21 সালে দুবার ইমপিচমেন্টের মুখোমুখি হয়েছিলেন। একটি জাতীয় টেলিভিশন সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তি দেন, বর্তমানে ডেমোক্র্যাট নেতৃত্বের রাজনৈতিক অবস্থান বিবেচনা করে হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেলে তারা রাজনৈতিকভাবে ট্রাম্পকে টার্গেট করতে পারে। ভ্যান্সের এই বক্তব্যকে বিশ্লেষকরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে একটি কৌশলগত সতর্কতা হিসেবে দেখছেন। তবে প্রশ্ন হচ্ছে, ডেমোক্র্যাটরা যদি হাউস ফ্লিপ করে, তাহলে তারা কি সত্যি ইমপিচমেন্টের পথে হাঁটবে, নাকি এটি একটি রাজনৈতিক হুমকি মাত্র? বর্তমানে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে বিভিন্ন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি। গত এক বছরে ট্রাম্প রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। আবার সম্প্রতি ভ্যান্স ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। এর প্রেক্ষাপটে ভ্যান্সের ইমপিচমেন্ট নিয়ে মন্তব্য শুধু ডেমোক্র্যাটদের জন্য নয়, ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ কৌশল সম্পর্কেও ইঙ্গিত দিচ্ছে। আগামী মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের উপর এখন নির্ভর করছে ভ্যান্সের এই ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা। বেন গাভিরকে গ্রেপ্তার করতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগ। নিউ ইয়র্ক সফরকে ঘিরে জটিলতা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে আগামী মাসে নিউ ইয়র্ক সফরকে ঘিরে তৈরি হয়েছে গুরুতর আইনি জটিলতা। বেলজিয়াম ভিত্তিক হিন্দ রাজাব ফাউন্ডেশন মার্কিন বিচার বিভাগে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে, যেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বেন গাভিরের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানানো হয়েছে। হিন্দ রাজাব ফাউন্ডেশন তাদের অভিযোগে দাবি করেছে, 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বেন গাভির ইসরায়েলি কারাগার ব্যবস্থা ও পুলিশ বাহিনীর নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিযোগ অনুযায়ী তার নির্দেশনায় ফিলিস্তিনি বন্দীদের প্রতি পদ্ধতিগত নির্যাতন, হত্যা, ধর্ষণ, যৌন নির্যাতন ও গণহত্যার প্রচারণার নীতি বাস্তবায়িত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, বেন গাভির ইসরায়েলি কারাগার ব্যবস্থাকে নির্যাতন শিবিরের নেটওয়ার্কে পরিণত করেছেন, যেখানে বন্দীদের অনাহার, বেত্রাঘাত, শিকল বন্ধ করা, ঘুম থেকে বঞ্চিত করা, চিকিৎসা অস্বীকার, বৈদ্যুতিক শক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অক্টোবর 2023 থেকে আগস্ট 25 সালের মধ্যে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 46 জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। অভিযোগে বিশেষভাবে বলা হয়েছে, নির্যাতনের শিকারের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন, যা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে এ বিষয়ে এখতিয়ার দেয়। মার্কিন যুদ্ধাপরাধ আইন ও গণহত্যা আইনের ভিত্তিতে তদন্ত দাবি করেছে সংস্থাটি। বেন গাভির 7 থেকে 8 জুলাই নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পুলিশ প্রধানের সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে মার্কিন মুসলিম অধিকার সংস্থা CAI আর বেন গাভিরের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, যদি আমাদের জাতি সত্যি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির সমান প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে ইসরায়েলের গণহত্যার জন্য দায়ী জাতীয় নিরাপত্তা মন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
বিস্ফোরক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও সাউদার্ন কমান্ড দেশটির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামিলকে সতর্ক করেছে যে হামাসের সামরিক শাখা ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোববার ইসরায়েলের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম কান এ প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনটিতে কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি, তবে সেখানে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী হামাস বর্তমানে প্রতি মাসে শত শত বিস্ফোরক ও অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। পাশাপাশি 18 থেকে 22 বছর বয়সী নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া হচ্ছে। সংগঠনটি তাদের অভিজাত ডুকবা ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ ও সম্প্রতি আবার শুরু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। একই সঙ্গে হামাস গাজা জুড়ে যুদ্ধের সময় ধ্বংস হওয়া ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠন করছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয় সংগঠনটি সিনাই অঞ্চলে হয়ে ড্রোন ও যোগাযোগ যন্ত্র গাজায় প্রবেশ করানোর চেষ্টা করছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা চিফ অফ স্টাফকে জানিয়েছে বর্তমানে মাঠ পর্যায়ে হামাস শক্ত অবস্থানে রয়েছে। তাদের মতে সংগঠনটির উপর উল্লেখযোগ্য কোনো চাপ নেই এবং হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে প্রস্তুত নয়। এই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে বলা হয় আইডিএফ মনে করছে হামাসের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা প্রয়োজন, তবে যুক্তরাষ্ট্র এই পথের বিরোধিতা করেছে। ওয়াশিংটনের অবস্থান হলো গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতি বজায় রাখা এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস উদ্যোগ এগিয়ে নেয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন পাওয়া ওই পরিকল্পনার আওতায় 2025 সালের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল, তবে পরিকল্পনার দ্বিতীয় ধাপ এখনো বাস্তবায়ন হয়নি। এই ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয় রয়েছে। ট্রাম্প ইরানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন দাবি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের। ভারমন্টের এই স্বতন্ত্র সিনেটর এক বক্তৃতায় নেতানিয়াহুর মন্ত্রিসভাকে গণহত্যামূলক বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন এক যুদ্ধ শুরু করেছিলেন যার ফলে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে ভারমন্টের প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন ট্রাম্প সামরিক বাজেটে অতিরিক্ত $500 বিলিয়ন বরাদ্দ করতে চান, যা আমেরিকার জনগণের জন্য অগ্রাধিকারযোগ্য বিষয় নয়। এই মার্কিন সিনেটর বলেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় অন্তহীন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে এমন একটি যুদ্ধ শুরু করেছেন যাতে হাজার হাজার নিরপরাধ পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে। বার্নি স্যান্ডার্স আরো বলেন, আমরা একটি অনৈতিক ও অকার্যকর পররাষ্ট্র নীতির পাশাপাশি বছর $1 ট্রিলিয়ন বেশি সামরিক বাজেটেরও অবসান ঘটাবো। অন্তহীন যুদ্ধ আর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ নয়। ইসরায়েলি নেতানিয়াহুর গণহত্যাকামী মন্ত্রিসভার পেছনে আর শত শত কোটি ডলার খরচ করা হবে না। লেজবিহীন বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে চমক দেখালো চীন। সামরিক প্রযুক্তির দুনিয়ায় এক অভাবনীয় মাইলফলকে স্পর্শ করলো চীন। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির দৌড়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এক বড় প্রযুক্তিগত বাধা পার করেছে তারা। সম্প্রতি চীনের তৈরি একটি টেললেস বা লেজবিহীন ভারী যুদ্ধ বিমানের আকাশে ওড়ার নতুন ভিডিও প্রকাশিত হয়, যা সামরিক বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়েছে। ভিডিওতে দেখা যায় লেজবিহীন বিমানটি আকাশে অত্যন্ত তীব্র গতিতে বাঁক নিয়ে খাড়া ওপরের দিকে উঠে যাচ্ছে। এর মাধ্যমে বিমানটির উচ্চমাত্রার চলন বা কৌশলী সক্ষমতা প্রমাণিত হয়েছে, যা এতদিন এই ধরনের বিমানের ক্ষেত্রে অসম্ভব বলে মনে করতেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত এই ষষ্ঠ প্রজন্মের বিমানটি 3টি ইঞ্জিন বিশিষ্ট এবং এটি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের বিমান, যা 2024 সালের 26 ডিসেম্বরের দিকে প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেয়। ইতিমধ্যে এই ধরনের 4টি প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরি করা হয়েছে। সাধারণ যুদ্ধ বিমানগুলো আকাশে ভারসাম্য রক্ষা, গতিপথ পরিবর্তন ও ক্ষিপ্রতার জন্য পেছনের অনুভূমিক লেজের অংশ ব্যবহার করে, কিন্তু লেজবিহীন যুদ্ধ বিমানে এই অংশটি না থাকায় একে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তবে চীন এই বাধা দূর করতে ব্যবহার করেছে অত্যন্ত উন্নত মানের ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার এবং ডানার সাথে যুক্ত বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর ফলে লেজ না থাকলেও বিমানটি যে কোনো আগ্রাসী মোড় বা অবস্থান পরিবর্তন সহজেই করতে পারছে।
বর্তমানে চীনই বিশ্বের একমাত্র দেশ যারা এই প্রযুক্তির সফল উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। সামরিক বিজ্ঞানীদের মতে যুদ্ধ বিমানকে রাডারের চোখ থেকে সম্পূর্ণ আড়াল বা স্টিলথ করার জন্য লেজবিহীন নকশাকে সেরা ধরা হয়। লেজ না থাকায় রাডার তরঙ্গ প্রতিফলিত হওয়ার সুযোগ কমে যায়, যার ফলে বিমানটির রাডার ক্রস সেকশন অনেকটাই হ্রাস পায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা 2050 সালের আগে কেবল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রই এই লেজবিহীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পারবে। তবে চীন ক্ষেত্রে বেশ এগিয়েই রয়েছে। চীনের এই বিমানগুলো 2030-এর দশকের শুরুতেই সামরিক বাহিনীতে যুক্ত হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তির বিমান F-47 2040-এর দশকের আগে সার্ভিসে আসার সম্ভাবনা খুবই কম। অযোধ্যার বিতর্কিত রাম মন্দিরের টাকা হরিলুট করায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভক্তরা, ভিড় কমে অর্ধেকে। মহাধুমধামে উদ্বোধনের পর যে রামপথ 24 ঘন্টা ভক্তদের পদচারণা আর উপচে পড়া ভিড়ে মুখরিত থাকতো, সেখানে এখন এক অদ্ভুত নীরবতা। ভারতের অন্যতম ধনী মন্দির হিসেবে পরিচিত অযোধ্যার বিতর্কিত রাম মন্দিরে পুণ্যার্থীদের ভক্তি ও বিশ্বাসের টাকায় ভয়াবহ হরিলুটের অভিযোগ সামনে আসার পর থেকেই যেন মোহভঙ্গ হতে শুরু করেছে সাধারণ মানুষের। বিপুল পরিমাণ অর্থ অলংকার তছরূপের এই চাঞ্চল্যকর কেলেঙ্কারির সরাসরি প্রভাব পড়েছে মন্দিরের দৈনিক দর্শনার্থীর সংখ্যার উপর। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের দাবি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে অযোধ্যায় হিন্দু পুণ্যার্থীদের সমাগম নাটকীয়ভাবে হ্রাস পেয়ে প্রায় অর্ধেকে নেমে এসেছে। মন্দির সংলগ্ন এলাকার এক প্রসাদ বিক্রেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তার দুপাশে ব্যারিকেডের ভেতর যেখানে পা ফেলার জায়গা থাকতো না, সেখানে এখন ভিড় অর্ধেক হয়ে গেছে। চণ্ডীচুরির খবর ছড়ানোর পর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রশাসনের হয়রানির ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, দান বাক্সের টাকা গণনার সময় সিসিটিভি বন্ধ রাখা এবং ট্রাস্টের ভেতরের লোকদের এই লুটপাটে জড়িত থাকার খবর সাধারণ ভক্তদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে আসা রাজেন্দ্র দুবে খুব উগড়ে দিয়ে বলেন, যারা ধরা পড়েছে তারা কেবল চুনোপুটি, আসল রাঘব বোয়ালরা এখনো অধরা। রামের নাম ভাঙিয়ে যারা কোটি কোটি টাকা হরিলুট করলো তাদের আড়াল করা হচ্ছে। এদিকে আহমেদাবাদ ও পুনে থেকে আসা দর্শনার্থীরাও এই কেলেঙ্কারিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভক্তদের একাংশের মতে, যেখানে দেশের কোটি কোটি মানুষ দারিদ্র্যের সাথে লড়াই করছে, সেখানে রামের নামে আসা অনুদান এভাবে লুট হওয়া চরম পাপ। অযোধ্যার স্থানীয় বাসিন্দা 70 বছর বয়সী সোনা দেবী আক্ষেপের সুরে বলেন, উপরওয়ালার ঘর থেকে চুরি করে কেউ কোনোদিন পার পাবে না। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ভারতের উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত থাকা উচিত। তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের উদ্বেগের অন্যতম কারণ তিস্তা নদী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছে দিয়ে প্রবাহিত। চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। ফলে ওই অঞ্চলে বিশেষ করে চীনের প্রভাব বাড়লে তা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। চীন তিস্তা প্রকল্পকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। গুও জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পে সহযোগিতার জন্য চীন সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, প্রকল্পটির কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে সমীক্ষা পরিচালনা করবেন। তিনি জানান, এই বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, যা আগে এ পর্যায়ে ছিল না। সমীক্ষার ফল ইতিবাচক হলে প্রকল্প বাস্তবায়নের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। বাংলাদেশ ও চীন ইতিমধ্যে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তিস্তা প্রকল্প নিয়ে ভবিষ্যৎ ঘোষণাগুলোর দিকে ভারত নিবিড়ভাবে নজর রাখছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কথা জানালেন জেডি ভ্যান্স। টেলিভিশন সাক্ষাৎকারে বোমা ফাটালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বেন গাভিরকে গ্রেপ্তার করতে যাচ্ছে মার্কিন বিচার বিভাগে, নিউ ইয়র্ক সফরকে ঘিরে জটিলতা। বিস্ফোরক ক্ষেপণাস্ত্র তৈরি করছে হামাস, ফের যুদ্ধের জন্য প্রস্তুত।
ট্রাম্প ইরানে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, দাবি মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের। লেজবিহীন বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে চমক দেখালো চীন। অযোধ্যার বিতর্কিত রাম মন্দিরের টাকা হরিলুট করায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোক্তারা, ভিড় কমে অর্ধেকে। তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।